শেষ পর্যন্ত কিভাবে টম অ্যান্ড জেরি আসলে একে অপরের শত্রু নয় বরং বেস্ট ফ্রেন্ড ছিল, আর কেনই বা আপনার ফেভারিট কার্টুনগুলো সবসময় গ্লাভস পরে থাকে, আর শেষ পর্যন্ত কেন ডোরেমনের একটা মাত্র ভুলের কারণে এটাকে পাকিস্তানে ব্যান করে দেওয়া হয়েছিল, আর অগির সেই কোন নির্দিষ্ট এপিসোডটা ছিল যেখানে অগি একেবারে মরতে মরতে শেষ মুহূর্তে বেঁচে গিয়েছিল। আর শিনচ্যানের এই রিয়েল লাইফ স্টোরিটা শুনে আপনি সত্যি সত্যি কাঁদতে শুরু করে দেবেন। আর কিভাবে হ্যারি আর মিৎসি আসলে শিনচ্যানের আসল মা বাবা নয়, এই সব প্রশ্নের উত্তর বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 1, ভাই আপনি যে শিনচ্যান কার্টুনটা আপনার ছোটবেলায় দেখেছেন আসলে সেটা মোটেও বাচ্চাদের জন্য বানানো ছিল না। আসলে শিনচ্যান শুরুতে একটা অ্যাডাল্ট কমিক ছিল, যেটা 1990 সালে উইকলি মাঙ্গা অ্যাকশন নামে একটি 18+ জাপানিজ ম্যাগাজিনে প্রথমবারের মতো পাবলিশ করা হয়েছিল। এরপর 1992 সালে এর টিভি ভার্সন রিলিজ হয়, যেখানে মাত্র 5 বছরের একটি দুষ্টু ছেলে শিনচ্যান নোহারা ডাবল মিনিং জোকস মারতো, বড় বড় মহিলাদের সাথে ফ্লার্ট করতো আর অনেক সময় বডি শেমিং করতো। জাপানে এই শোটা ভীষণ পপুলার হয়ে যায়, কিন্তু প্রধানত অ্যাডাল্টদের মধ্যেও বেশি জনপ্রিয় ছিল, কারণ তাদের কাছে শিনচ্যানের অদ্ভুত একটু অস্বস্তিকর ধরনের হিউমার এবং ফ্যামিলি লাইফ ঘিরে থাকা কমেডি খুবই ফানি এবং এন্টারটেইনিং লাগতো। 2006 সালে হাঙ্গামা টিভি শিনচ্যানকে ডাব করে ইন্ডিয়াতে লঞ্চ করে, আর একদম রাতারাতি এই শোটা প্রায় প্রতিটা বাচ্চার ফেভারিট হয়ে যায়। কিন্তু সমস্যা ঠিক এখান থেকেই শুরু হয়। ইন্ডিয়ান বাচ্চারা শিনচ্যানকে কপি করতে শুরু করে দেয়। তারা নিজেদের প্যারেন্টসদের সাথে খারাপ ব্যবহার শুরু করে, টিচারদের সাথে তর্ক বিতর্ক করতে থাকে, আর প্রতিটা ছোট ছোট ব্যাপারে জেদ ধরতে থাকে। এরপর অনেক প্যারেন্টস এবং টিচার অ্যাসোসিয়েশন একসাথে মিলে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে কমপ্লেন জমা দেয় এবং 2008 সালে শিনচ্যানকে ইন্ডিয়াতে ব্যান করে দেওয়া হয়। এর পেছনের মূল কারণ ছিল এই শোতে এমন অনেক কন্টেন্ট ছিল যা বাচ্চাদের জন্য একেবারেই ইনঅ্যাপ্রোপ্রিয়েটেড বলে ধরা হয়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ হয়ে যায় না। 2009 সালে শিনচ্যান আবার ফিরে আসে, তবে এবার একটা খুবই হেভিলি সেন্সরড ভার্সন নিয়ে। আর আশ্চর্যের বিষয় হলো এই সেন্সরড ভার্সন আসার পর শোটা আরো বেশি পপুলার হয়ে যায়। আজকের দিনেও এই শোটা ইন্ডিয়াতে এক ধরনের কাল্ট ক্লাসিক হিসাবে ধরা হয়, আর নতুন জেনারেশনের বাচ্চারাও এর জোকস শুনে হেসে গড়িয়ে পড়ে, যদিও তারা বুঝতে পারে না যে এই কার্টুনটা আসলে শুরুতে অ্যাডাল্ট অডিয়েন্সদের জন্য তৈরি করা হয়েছিল। নাম্বার 2, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার ফেভারিট কার্টুনের ক্যারেক্টাররা প্রায় সবসময় গ্লাভস পরে থাকে কেন? আপনি তো নিশ্চয়ই জানেন 2D অ্যানিমেশন তৈরি করতে হলে আর্টিস্টদের প্রতিটা ফ্রেম আলাদা আলাদা করে হাতে আঁকতে হয়। ঠিক এই কারণে ডোরেমন, শিনচ্যান, নিনজা হাতুড়ি এবং হরিড হ্যান্ডির মতো কার্টুন ক্যারেক্টাররা সবসময় এই কাপড় পরে থাকে, কারণ যদি অ্যানিমেটররা প্রতিটা এপিসোডে তাদের পোশাক পরিবর্তন করতো তাহলে তাদের অনেক বেশি সময় লাগতো আর সেই সাথে অনেক বেশি টাকা খরচ হতো। এবার আসল প্রশ্নে আসি, শেষ পর্যন্ত কেন এই কার্টুন ক্যারেক্টাররা গ্লাভস পরে? আগের সময় যখন অ্যানিমেটররা মিকি মাউসের 2D অ্যানিমেশন বানাচ্ছিল তখন তারা প্রায় সব কিছুই খুব সুন্দরভাবে আঁকতে পারতো, কিন্তু একটা জিনিস ছিল যেটা তারা ঠিকভাবে আঁকতে পারতো না, আর সেটা হলো মানুষের হাত। হ্যাঁ, একটা হাতই তাদের জন্য সবচেয়ে কঠিন ছিল, কারণ ফ্রেম বাই ফ্রেম হাত আঁকা সত্যিই খুব কঠিন একটা কাজ ছিল। তাই তারা একটা আইডিয়া বের করে, হাতের জায়গায় গ্লাভস আঁকা শুরু করে দেয়। গ্লাভস আঁকা তুলনামূলক অনেক সহজ ছিল, কারণ এতে বেশি ডিটেলস দিতে হতো না, আর এর পাশাপাশি গ্লাভস ক্যারেক্টারদের উপর ভালোও লাগতো। এই কারণেই আপনি পুরনো কার্টুন হোক বা নতুন কার্টুন, দুটোতেই বেশিরভাগ ক্যারেক্টারকে গ্লাভস পরা অবস্থায় দেখতে পাবেন। নাম্বার 3, ভাই অগি অ্যান্ড দ্য ককরোচে আসলে 3টা নয় বরং মোট 5টা ককরোচ আছে, আর শেষের যেটা আছে সেটা শুধু তারাই জানে যারা সত্যিকারের অগি লাভার। দেখুন, এখন পর্যন্ত আমরা পাপলু, টাপলু আর ঝাপলুকেই দেখেছি, মানে এই 3টাকেই বেশি ফোকাস করা হয়েছে, কিন্তু অগির একটা নির্দিষ্ট এপিসোডে হঠাৎ করে অগির বাড়িতে একটা লেডিকে এসে হাজির হয়, আর তাকে দেখেই ওই 3টা ককরোচ একদম পাগল হয়ে যায়। কিন্তু এখানে যেটা আপনি ভাবছেন সেটা নয়, এখানে আসলে কোনো ভালোবাসা ছিল না, বরং পুরো ব্যাপারটাই ছিল একটা ট্র্যাপ, মানে একটা ফাঁদ। আসল টুইস্টটা হলো এই লেডিকে ওই 3টা ককরোচকে কনভিন্স করে, মানে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে অগিকে মারার একটা প্ল্যান করে। সে একটা পয়জন অ্যাপেল বানায়, আর সেই অ্যাপেলটা ককরোচদের দিয়ে অগির কাছে পাঠায় যেন অগি সেটা খায়। এই লেডিকে নিজের বিউটি, মানে নিজের সৌন্দর্য ব্যবহার করে ওই 3 ভাই ককরোচকে পুরোপুরি ম্যানুপুলেট করে ফেলে, আর
তাদেরকে নিজের মতো করে চালাতে শুরু করে, এরকম নিজের চাকর বানিয়ে ফেলে। কিন্তু এপিসোডের একদম শেষে পাপলু আর টাপলুর কারণে অগি কোনোভাবে বেঁচে যায় এবং শেষ মুহূর্তে নিজেকে বাঁচিয়ে নিতে পারে। এখন কথা বলি সেই লাস্ট ককরোচটার ব্যাপারে। আসলে আর কেউ না, আমাদের ঢোলু আঙ্কেল, যাকে আমরা অনেকেই উগজা পেড় আঙ্কেল নামেও চিনি। এই আঙ্কেল এমন একজন চরিত্র যিনি নিজের থুতু ব্যবহার করে অগির পুরো বাড়িটাকেই একেবারে জঙ্গলের মতো বানিয়ে দিতে পারেন। এখন আপনাদের মধ্যে কে কে এই আঙ্কেলটাকে চিনতেন কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 4 ভাই, শন দ্য শিপ এর এই মুভিটা বানাতে পুরো 4 বছর সময় লেগেছিল, কারণ এই মুভিটা সাধারণ অ্যানিমেশনের মতো না, বরং স্টপ মোশন টেকনিক ব্যবহার করে বানানো হয়েছিল। এই টেকনিকটা এমন এক ধরনের ফিল্ম মেকিং পদ্ধতি যেখানে মানুষ বা কম্পিউটার দিয়ে অ্যানিমেশন আঁকা হয় না, বরং এখানে রিয়েল মানে বাস্তব ফিজিক্যাল অবজেক্টগুলোকে একটু একটু করে নড়িয়ে প্রতিটা ফ্রেমের জন্য আলাদা আলাদা ছবি তোলা হয়। শন দ্য শিপ মুভিতে শ এবং অন্যান্য সব ক্যারেক্টারদের ক্লে মডেল ব্যবহার করা হয়েছিল আর তাদেরকে অল্প অল্প করে নড়িয়ে প্রতিটা ফটো তোলা হয়েছে। 1 সেকেন্ডের জন্য মোট 24টা ছবি তোলা হয়েছে, মানে যদি আপনি হিসাব করেন তাহলে শুধু 1 মিনিটের জন্য সিন বানাতে 1440টা আলাদা আলাদা ছবি দরকার হয়েছে। আর পুরো মুভিটা প্রায় 85 মিনিটের ছিল, যার মানে দাঁড়ায় এই একটা মুভি বানাতে 1 লক্ষেরও বেশি ছবি তোলা হয়েছে। প্রতিটা অ্যানিমেটরকে ক্যারেক্টারদের এক্সপ্রেশন, তাদের হাঁটার স্টাইল যেটাকে ওয়াক সাইকেল বলা হয়, আর সব ধরনের মুভমেন্ট একদম নিখুঁতভাবে সেট করতে হতো। এর পাশাপাশি একটা সিন শ্যুট করার সময় ব্যাকগ্রাউন্ড আর লাইটিং একদম একই রাখতে হতো যেন কোনো ফ্রেম পার্থক্য না দেখা যায়। এই পুরো প্রজেক্টটা হ্যান্ডেল করার জন্য 17 জন মেইন অ্যানিমেটর কাজ করেছেন আর 60 জনেরও বেশি সাপোর্টিং টিম মেম্বার তাদের সাহায্য করেছেন। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো শন দ্য শিপে কোনো ডায়লগ থাকে না, মানে কোনো ক্যারেক্টারই কথা বলে না। এ কারণে প্রতিটা ক্যারেক্টারকে শুধু ইমোশন, এক্সপ্রেশন আর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে সবকিছু বোঝাতে হয়। আর সাউন্ড ইফেক্ট আর মিউজিক তৈরি করতেও অনেক সময় লাগে, কখনো কখনো মাসের পর মাস, যাতে পুরো জিনিসটা ফানি আর এক্সপ্রেসিভ লাগে। আপনি কি এই মুভিটা আগে দেখেছেন? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 5 ভাই, ডোরিমনের এমন কি ভুল ছিল যার কারণে এটাকে পাকিস্তানে ব্যান করে দেওয়া হয়েছিল? 2016-17 সালের সময় অনেক মানুষ অভিযোগ করতে শুরু করে যে এই কার্টুন বাচ্চাদের বিহেভিয়ারের উপর খারাপ প্রভাব ফেলছে। প্যারেন্টস আর টিচারদের মতে ডোরিমন দেখার পরে বাচ্চারা মিথ্যা কথা বলা শুরু করেছে। আর শুধু তাই না, তারা হোমওয়ার্ক থেকে বাঁচার জন্য নানা রকম অজুহাত বানাতে শুরু করেছে, একদম নবিতার মতো। আরেকটা কারণ ছিল ডোরিমন হিন্দি ভাষায় ডাব করা হতো, যার কারণে পাকিস্তানের অনেক মানুষের মনে এই ধারণা তৈরি হয় যে বাচ্চারা উর্দু বদলে হিন্দি শিখছে, মানে উর্দুকে এড়িয়ে যাচ্ছে। আর কিছু ল মেকার মানে আইন প্রণেতারা ডোরিমনকে নন এডুকেশনাল এবং নেগেটিভ ইনফ্লুয়েন্সার বলে উল্লেখ করেন। এ কারণেই পাকিস্তানে ডোরিমনের উপর রেস্ট্রিকশন লাগানো হয়, মানে এটাকে পুরোপুরি ব্যান করা হয়নি, কিন্তু টিভিতে খুব কম দেখানো শুরু হয়। তবে এখনো মানুষ ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই এই কার্টুনটা দেখে নিতে পারে। নাম্বার 6 ভাই, আপনি ছোটবেলায় শিনচ্যান তো অবশ্যই দেখেছেন, কিন্তু এর পিছনে যে ডার্ক থিওরিটা আছে সেটা হয়তো আপনি জানেন না। বলা হয় জাপানে মিসাই নোহারা নামে একজন মা ছিলেন, যার একটা ছোট ছেলে ছিল শিনসুকে। একদিন মিসাই তার ছোট মেয়ে আর শিনসুকে নিয়ে মার্কেটে যাচ্ছিলেন। ঠিক তখনই শিনসুকে তার বোনকে বাঁচানোর জন্য রাস্তায় পড়ে যায়, আর সেই সময় একটি রোড অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে যায়। এরপর থেকে মিসাই ডিপ্রেশনে চলে যায়, আর নিজের দুঃখ ভুলে থাকার জন্য তিনি তার ছেলের স্মৃতি, স্কেচ আর গল্প লিখতে শুরু করেন। আর এই গল্পগুলোই পরে শিনচ্যান কার্টুনের রূপ নেয়। মানে পুরো শোটা আসলে একজন মায়ের কল্পনা, যেখানে তিনি তার হারিয়ে যাওয়া ছেলেকে আবার জীবিত দেখতে চান। ভাই, এই গল্পটা শুনে খুব বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই, কারণ এই থিওরিটা সম্পূর্ণ ফেক। মানুষ আসলে শিনচ্যানের কিছু ইমোশনাল মোমেন্ট আর তার বয়স কখনো না বাড়ার কনসেপ্ট থেকে এই ডার্ক থিওরিটা বানিয়ে ফেলেছে, যাতে শোটা আরো ডিপ মনে হয়। এই কারণেই এই স্টোরিটা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় আর অনেক মানুষ এটাকে সত্যি ভেবে বসে। নাম্বার 7 ভাই, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে ডোরিমনের সবচেয়ে ভয়ঙ্কর কণ্ঠ কার, তাহলে প্রায় সবাই জিয়ানের নামই বলবেন। কিন্তু আসলে জিয়ানের কণ্ঠ এতটা খারাপ না, কারণ আমরা তাকে হিন্দি ডাবে শুনে থাকি। কিন্তু আপনি যদি একবার জিয়ানের জাপানিজ ডাব শুনে ফেলেন, তাহলে আপনার কাছে হিন্দি ডাবের জিয়ানের কণ্ঠ অনেক ভালো লাগতে শুরু করবে। তো প্রথমে হিন্দি ডাবটা শুনুন। मेरा गला है बहुत सुरीला, मेरी आवाज सुनकर लोग हो जाते हैं
এবার এটাকে জাপানিজ ডাবে শুনুন। মুভির যেখানে বিগ জির ভয়েসটা একটু ভারী ধরনের শোনায়, আর যদি আপনি বিগ জির হিন্দি ডাবটা শোনেন তাহলে সেটা কিছুটা এরকম। नहीं फट जाएंगे गा रहा है तुम क्या कर रहे हो नौबता इसने तो गाना भी शुरू कर दिया এই ভয়েসটা খুব ভালো না হলেও জাপানিজ ডাবের তুলনায় অনেকটা সহনীয়। নাম্বার 8, ভাই অগির সেই কোন এপিসোডটা ছিল যেখানে অগি মরতে মরতে বেঁচে গিয়েছিল? এই এপিসোডটার নাম হলো ফ্ল্যাট টু দ্য সান। এই এপিসোডে 3টা ককরোচ মিলে একটা প্ল্যান করে যেখানে তারা বোমা ব্যবহার করে অগির ফ্রিজ উড়িয়ে দিতে চায়। এরপর তারা অগির ফ্রিজের নিচে অনেকগুলো বোমা লাগিয়ে দেয়। যেই মুহূর্তে অগি ফ্রিজের কাছে আসে ঠিক তখনই ঝাপলু সেই বোমাগুলোকে ডেটোনেট করে আর ফ্রিজের সাথে পুরো বাড়িটাই উড়ে যায়। এরপর অগির বাড়ি সরাসরি স্পেসে পৌঁছে যায়। এরপর জ্যাক সেখানে আসে আর নিজের টেলিস্কোপ দিয়ে অগিকে খুঁজে বের করার চেষ্টা করে। যখন সে অগিকে দেখতে পায় তখন সে একটা লম্বা দড়ি বানায় যা স্পেস পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু এই প্ল্যানটা কাজ করে না। এরপর সে একটা শক্তিশালী ম্যাগনেট নিয়ে আসে যাতে অগের বাড়িটাকে নিচে টেনে আনা যায়, কিন্তু এটাও কাজ করে না। এদিকে অগের বাড়ি ধীরে ধীরে সূর্যের দিকে এগোতে থাকে আর তারপরে বাড়িটা পুড়তে শুরু করে। ঠিক তখনই জ্যাক স্পেসশিপ নিয়ে সেখানে পৌঁছে যায়। তারপর স্পেসশিপে প্যাডেল মেরে মেরে অগি আর ককরোচদের নিজেদের প্রাণ বাঁচিয়ে ফেলে। তবে একটা কথা, যদি জ্যাক না আসতো তবুও অগি আর ককরোচদের প্রাণ বেঁচে যেত, কিন্তু কিভাবে এটা আপনি কমেন্টে বলুন। নাম্বার 9, ভাই আপনি যদি শিনচান দেখে থাকেন তাহলে আপনারও মনে হয়েছে যে হ্যারি আর মিচ্ছি শিনচানের মা বাবা, কিন্তু যদি আমি আপনাকে বলি ওরা আসলে তার মা বাবাই না। শিনচানের মোনোনোকে মুভিতে একটা দৃশ্য আছে যেখানে শিনচানের বাড়িতে এক মহিলা আসে, সাথে একজন ডাক্তারও থাকে। তারা জানায় যে শিনচান আসলে হ্যারি আর মিচ্ছির ছেলে না, বরং ওই মহিলার ছেলে। প্রমাণ হিসেবে ওই মহিলা একটা ডিএনএ রিপোর্টও দেখায় আর ডাক্তাররা বলে যে শিনচান জন্মের সময় ভুলবশত বদলে গিয়েছিল। সে এর জন্য হ্যারি আর মিচ্ছির কাছে ক্ষমা চায় আর বলে যে তাদের আসল সন্তান অন্য কেউ। এখন আপনার কি মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নাম্বার 10, ভাই শিনচান সবসময় স্কুল ড্রেস পরে কেন? নোবিতা তো পরে না। এর পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে। শিনচান একটা ছোট বাচ্চা যে কিন্ডারগার্টেনে পড়ে, আর জাপানে কিন্ডারগার্টেনের বাচ্চাদের জন্য ইউনিফর্ম পরা বাধ্যতামূলক। ওখানে ইউনিফর্মকে ডিসিপ্লিন আর সমতার প্রতীক হিসেবে ধরা হয় যাতে সব বাচ্চা একরকম দেখায় আর কারো সাথে কোনো বৈষম্য না হয়। এ কারণে শিনচান সবসময় তার স্কুল ড্রেস পরে থাকে। অন্যদিকে নোবিতা একটু বড় আর সে এলিমেন্টারি স্কুলে পড়ে। জাপানের সব এলিমেন্টারি স্কুলে ইউনিফর্ম বাধ্যতামূলক না, কিছু স্কুলে লাগে আবার কিছু স্কুলে লাগে না। নোবিতার স্কুলে ইউনিফর্ম বাধ্যতামূলক না, তাই সে সবসময় নিজের সাধারণ পোশাকেই দেখা যায়। নাম্বার 11, ভাই আমরা ছোটবেলা থেকেই ভেবে এসেছি যে টম আর জেরি একে অপরের শত্রু, কারণ টম সবসময় জেরির পেছনে লাগে আর জেরিও টমকে ছাড়ে না। কিন্তু একটা থিওরি বলে ওরা কখনোই শত্রু ছিল না, বরং শুরু থেকেই তারা বেস্ট ফ্রেন্ড ছিল। টম আসলে জেরিকে ধরার অভিনয় করে, কারণ যদি সে এটা না করতো তাহলে তার মালিক তাকে বাড়ি থেকে বের করে দিত আর অন্য একটা বিড়াল নিয়ে আসতো যে সত্যি জেরিকে মেরে ফেলতো। এই কারণেই শোয়ের নাম টম অ্যান্ড জেরি, টম ভার্সেস জেরি না। একইভাবে অগি অ্যান্ড দ্য ককরোচেও এমনটাই দেখা যায়। একটা এপিসোডে ঝাপলুর জন্মদিন পাপলু আর টাপলু পুরো বিশ্বের ককরোচদের আমন্ত্রণ জানায়। শুরুর দিকে সব ঠিক ছিল, কিন্তু যখন সব ককরোচ একসাথে জড়ো হয়ে যায় তখন তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর ঝাপলু এদের থামাতে গেলে উল্টো তারা তাকে মারধর করে। শেষে অগি, জ্যাক আর 3 ককরোচ একসাথে মিলে বাকি ককরোচদের তাড়ায়। আর যখন ঝাপলু অগিকে মেসেজ দেয় তখন অগি বলে আমাদের বন্ধুর মেসেজ এসেছে, আক্রমণ করো। সব ককরোচ চলে যাওয়ার পর তারা সবাই মিলে জন্মদিন উদযাপন করে। এটা প্রমাণ করে ওরা আসলে শত্রু না বরং বন্ধু। ভাই এই ভিডিওটা এখানেই শেষ, কিন্তু আপনার কি জানা আছে 2018 সালে ইন্দোনেশিয়া থেকে পৃথিবীর সামনে এমন একটি ঘটনা সামনে এসেছিল যার সম্পর্কে শোনার পর আপনার খুশি একদম উড়ে যাবে। যেখানে একটি প্রাণী তার নিজের মালিককে খেয়ে ফেলেছিল। বেশিরভাগ মানুষ নিজেদের বাড়িতে পেট হিসাবে কুকুর, তোতা পাখি, বিড়াল এবং এই ধরনের প্রাণীদের রাখেন, কিন্তু সেখানে কিছু মানুষ সোসাইটির সামনে কুল দেখানোর জন্য নিজেদের বাড়িতে এমন কিছু জঙ্গলি প্রাণী পুষে নেন যেগুলোকে পোষা একেবারেই অসম্ভব। আর তারপর সেই জঙ্গলি প্রাণীদের মানুষের প্রতি কেমন বিহেভিয়ার হয় সেটা আপনার অবশ্যই একবার দেখা উচিত। এটিও খুবই অসাধারণ একটি ভিডিওটিকে এক্ষুনি দেখে নিন। দেখা হবে আপনাদের সাথে আবার একটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।